সাথী গ্রামের মেয়ে, পড়াশোনায় বেশ ভালো, তাই তার বাবা অনেক কষ্টসিষ্ট করে তাকে গ্রামের একটি কলেজে ভর্তি করেন। সেখানে থেকে সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। পরীক্ষার শেষে সাথীর বান্ধবী অলিভিয়া তার সঙ্গে দেখা করতে আসে আর বলে, এই সাথী, আমরা সবাই মিলে ঠিক করেছি 1 সপ্তাহের জন্য কোনো একটা জায়গা থেকে বেরিয়ে আসবো। তুইও চল না আমাদের সাথে, সবাই মিলে আনন্দ করব, খুব মজা হবে। তাই, কবে যাচ্ছিস তোরা? আমারও তো খুব বেড়াতে যেতে ইচ্ছে করছে। কোথায় বেড়াতে যাবি রে? কোনো জায়গা ঠিক করেছিস নাকি? আর খরচ কত হবে সেটা একবার বল না। হ্যাঁ, মোটামুটি ভাবে একটা জায়গা আমরা বেছেছি। অনেকদিন হয়ে গেল সমুদ্রে যাওয়া হয়নি, তাই সবাই মিলে ঠিক করেছি হয় পুরী না হলে দীঘা থেকে বেরিয়ে আসবো। এই ধর না 1 সপ্তাহের ট্যুর, সবাই মিলে মোটামুটি একটু ভালো জায়গাতেই থাকবো বলে ঠিক করেছি। তাই মিনিমাম 20-25 হাজার টাকা তো লাগবে। এবার তুই তো শপিং বা অন্যান্য খরচগুলো নিজের মতো করে নিবি। বলিস কি রে, 20-25 হাজার টাকা? তুই জানিস তো আমার বাবা কখনোই আমাকে এত টাকা দেবে না। 5,000 টাকা হলে আমি বাবাকে কোনো রকম ভাবে ম্যানেজ করতে পারতাম। অত টাকা তো বাবার কাছে নেই, আর আমি চাইবই বা কোন মুখে বলতো? আমি যেতে পারবো না রে, তোরা বেরিয়ে আয়। এভাবেই সাথী বাবার কাছে টাকা না থাকার জন্য সে তাকে বেড়াতে যাওয়ার কথা বলতে পারে না। সাথীর সমুদ্রে যাওয়ার খুবই শখ। ছোটবেলা থেকেই সে অনেকবার বাবার কাছে বায়না করেছে, কিন্তু টাকা পয়সার অভাবে কখনোই তারা কোনোদিনও কোনো জায়গায় বেড়াতে যেতে পারেনি। তার ছোট বোন মেঘা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 বান্ধবীর কথা শোনে এবং সাথীর কাছে এসে বলে, দিদি, মনটা তোর খুব খারাপ না রে? আমি জানি তুই সমুদ্রে বেড়াতে যাবার জন্য ছটফট করিস, কিন্তু কি করবি বল? আমাদের কাছে তো টাকা পয়সা নেই। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি তোকে দিতাম, কিন্তু প্লিজ তুই এভাবে মন খারাপ করিস না। একদিন হবে যখন আমরা সবাই মিলে সমুদ্রে বেড়াতে যাব আর খুব আনন্দ করব। মেঘা, তুই অনেক বড় হয়ে গেছিস না? আমাকে বোঝাতে এসেছিস? না রে বোন, আমার মন খারাপ নেই। আমি জানি বাবার খুব সমস্যা চলছে। এই সময় যদি আমি বাবাকে বেড়াতে যাওয়ার কথা বলি তাহলে বাবা তো দিতে পারবে না, উপরন্তু তার মনটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, এসব বাদ দে, চল দেখি রান্নার কি কি আছে, না হলে একবার মাঠে গিয়ে একটু শাক তুলে আনবো, কি বলিস? এভাবেই 2 বোন তার বাবাকে আগলে ধরে নিজেদের মতো করে জীবন কাটাচ্ছিল। তারপর একটা আশা বুকের মধ্যে চেপে তারা মোটামুটি ভাবে দিন পার করত। কিছুদিন পর সাথীর মামা মোহন বাবু তার জন্য একটি সম্বন্ধ আনেন। ছেলে খুব বড় মেরিন ইঞ্জিনিয়ার। সমুদ্রে জাহাজে তার 9 মাস কাটে এবং বাকি 3 মাস বাড়িতে থাকে। পরিবারে শাশুড়ি ননদ ছাড়া আর কেউ নেই। ছোট পরিবার, সুখী পরিবার। আর সবথেকে বড় কথা হলো পুরো পরিবার সমুদ্রের মাঝে একটি ভাসমান বাড়িতে থাকে। এই কথা শোনার পর সাথী এবং তার বোন দুজনেই আনন্দে নেচে ওঠে। দিদি, তুই শুনেছিস মামা কি বলেছে? ছেলের পরিবার সমুদ্রের মাঝে ভাসমান প্ল্যাটফর্মের উপর একটা বাড়িতে থাকে। আমার তো এসব শুনে বিশ্বাসই হচ্ছে না। এত বড় লোক পরিবারে তোর বিয়ে হচ্ছে। তার থেকে বড় কথা হলো তোর সারা জীবনে সমুদ্র দেখার শখ মিটবে। দেখলি তো, তুই শুধু বেড়াতে যেতে চেয়েছিলিস, এখন তো তোর পুরো বাড়িটাই সমুদ্রের উপরে রে। হ্যাঁ রে মেঘা, আমিও নিজে এটা বিশ্বাস করতে পারছি না। আমি যে কোনোদিনও সমুদ্র দেখতে পাবো তা তো আমি কখনো ভাবিনি। আর এখন দেখ, সত্যি আমার তো খুব আনন্দ হচ্ছে। আজ যদি মা বেঁচে থাকতো তাহলে মাও খুব খুশি হতো বল। কিছুদিন পরে পাত্রপক্ষ সাথীকে দেখতে আসে এবং তাদের সাথীকে খুব পছন্দ হয়। ছেলের ছুটি কম থাকার জন্য 1 সপ্তাহের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায় এবং সাথীর বিদায় হয়। সমুদ্রের ধারে তাদের চাকর অজিত তাদেরকে নৌকায় করে নিয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর সাথী নিজের সমুদ্রের মাঝামাঝি শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়। তখন তার ননদ মাহি বলে, দেখো বৌদি, তোমার শ্বশুর বাড়ি এসে গেছে। দেখে বলো তো তোমার এটা কেমন লাগছে, পছন্দ হয়েছে তো? বৌমা, শহর থেকে অনেক দূরে কোলাহল মুক্ত এই জায়গায় আমি আজ 25 বছর ধরে আছি। যখন এখানে প্রথম এসেছিলাম তখন বাবু মাত্র 6 মাসের। তারপর থেকে এখানে রয়ে গেছি। এখন ফিরে যেতে আর ইচ্ছে হয় না। এখানে খুব শান্তি বৌমা, কোনো রকমের ঝামেলা নেই, অশান্তি নেই, বেশ আছি। আশা করি তোমারও এখানে খুব ভালো লাগবে। শাশুড়ি ননদের কথা শুনে সাথী বারবার তার বাড়ির দিকে তাকিয়ে দেখছিল এবং সমুদ্রের দিকে দেখছিল। সে নিজেকে বিশ্বাস করাতে পারছিল না যে এটা তার স্বপ্ন নয়, বাস্তবে ঘটছে।
জানেন মা, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি সত্যি সত্যি এরকম একটা বাড়িতে থাকবো। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। আমি বুঝতে পারছি কেন আপনি এত বছরেও এই জায়গা ছেড়ে যেতে পারছেন না। জায়গাটা এত সুন্দর, আমার কাছে তো এটা স্বপ্নের মতো লাগছে। আমিও আপনার মতো এই জায়গা ছেড়ে কখনো যাব না। সাথী নিজের শ্বশুর বাড়ি পেয়ে ধীরে ধীরে যেন সবকিছু ভুলতে শুরু করেছিল। মাঝে মধ্যে তার ছোট বোন, বান্ধবী এবং অন্যান্য আত্মীয় স্বজন তাকে ফোন করত। প্রথম প্রথম সে সবার সঙ্গে বেশ কথা বললেও ধীরে ধীরে কথা বলা বন্ধ করে দেয়। সারাদিন সে সমুদ্রের ধারে বসে থাকত এবং নিজের লাক্সারি জীবন উপভোগ করত। ধীরে ধীরে সাথীর মনে নিজের স্ট্যাটাসের প্রতি একটু অহংকার তৈরি হয়। আহা, আমি কি লাইফ পেয়েছি, এত বড় বাড়ির বৌমা হয়েছি। পুরো বাড়িটা এক ধরনের রাজপ্রাসাদের থেকে কম নয়, তার উপরে সমুদ্রের মাঝামাঝি এরকম একটা জায়গা। আমি যদি আজ আমার বান্ধবীদের এইসব দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। ওরা আমাকে ছেড়ে অনেক সমুদ্রে বেরিয়েছে, ওদেরকেও তো একবার দেখাবো যে আমি কোথায় এসেছি। এক কাজ করি, ইন্টারনেটে ভিডিও বানিয়ে ছাড়ি, সবাইকে ট্যাগ করব, তারপরে সবাই দেখবে আর হিংসায় চলে যাবে একেবারে। এরপর থেকে সে প্রত্যেক দিন ভিডিও বানাতো এবং তার বান্ধবীদেরকে ট্যাগ করে পোস্ট করত। এসব করে সে খুবই আনন্দ পেত। আহা, অলিভিয়া শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছে, লাভ রিয়াক্ট দিয়েছে, কিন্তু আমি জানি ও মনে মনে হিংসা একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে। আমি এত ভালো পরিবারে এসেছি আর সাধারণ মধ্যবিত্ত পরিবারে ওর বিয়ে হয়েছে, হিংসে তো হবেই। হোক হিংসা, আরো ওদেরকে ভিডিও পাঠাবো যাতে করে ওরা বুঝতে পারে যে আমি কত বড় লোক পরিবারে এসেছি আর কিরকম জীবন কাটাচ্ছি। এভাবেই দিন কাটতো। সাথী তার জীবনে মগ্ন হয়েছিল। 3 মাস ছুটি কাটিয়ে সাথীর স্বামী নিজের কাজে সমুদ্রে ফিরে যায়। তারপর থেকে ননদ, শাশুড়ি এবং বৌমা মিলে বাড়িতে থাকতে শুরু করে। 1 মাস বেশ ভালোভাবেই কাটে এবং হঠাৎ একদিন তাদের লোডশেডিং হয়ে যায়। মা, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল যে, এখানে কি এরকম হয় নাকি? কালকে ফোন করে কারেন্টের ব্যবস্থা করানো যাবে না? বৌমা, এখানে এরকম কিছু কিছু সমস্যা হয়ে থাকে। কারেন্ট তো সবে মাত্র গেছে, এখন বেশ কিছুদিন আসবে বলে মনে হয় না। কিছুদিন এভাবেই আমাদেরকে কাটাতে হবে, বুঝলে? হ্যাঁ বৌদি, কারেন্ট এখন আসবে না, প্রায় 15-20 দিন তো এভাবেই কাটাতে হবে। তবে আমার মনে হয় না তোমার এতে খুব একটা বড় প্রবলেম হবে বলে, কারণ আমরা এমনিতেই হালকা হালকা আলো জ্বালিয়ে থাকি। আর এখানকার ওয়েদার যা ঠান্ডা, এখানে ফ্যান, এসি এসবের প্রয়োজনই হয় না। আরে আমি তো এসব নিয়ে ভাবছি না। গ্রামে আমাদের বাড়িতে কত গরমে কত কষ্টে কাটিয়ে এসেছি, এখানে আমার এক ফোঁটাও কষ্ট হয় না। বরং কারেন্ট চলে গেছে কদিন, বেশ ভালোই হয়েছে। এই কদিন আমরা ক্যান্ডেল লাইট ডিনার করব, চারিদিকে আলো জ্বালাবো, খুব মজা হবে। পরের দিন সাথীর মোবাইলে চার্জ শেষ হয়ে আসে এবং তার বোন মেঘা তাকে ফোন করে। কি রে দিদি, তুই কোথায় থাকিস? আমি 5 দিন ধরে তোকে ফোন লাগানোর জন্য ট্রাই করছি, তুই তো আমাদেরকে একেবারে ভুলে গেছিস বল। আর কোনোদিনও নিজে থেকে ফোনই করিস না, আর না আমাদের কোনো ফোনে রিপ্লাই দিস। এদিকে সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ অন। আমাদের সাথে কথা বলতে তোর কি সমস্যা হয় না কি রে? উফ বাবা, তুই না বড্ড বেশি বকিস। বল, কি বলার জন্য ফোন করেছিস? এমনিতেও আমার ফোনে চার্জ নেই, এখানে কারেন্ট নেই, তাই ফোন চার্জে দিতে পারবো না। যা বলার একটু তাড়াতাড়ি বল। দেখ দিদি, তুই সমুদ্রের ধারে গেছিস ঠিক কথা, কিন্তু ওখানে কত রকমের অসুবিধা আছে সেটা ভেবে দেখ। আমি তো শুনেছি সমুদ্রে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তু থাকে। গত মাসেই তো খবরের কাগজে দিয়েছিল সমুদ্রে বেড়াতে গিয়ে কয়েকজন নাকি শার্কের কবলে পড়েছে। তুই একটু সাবধানে থাকিস দিদি। এই, তোর বাজে বকা হয়েছে, এবার ফোনটা রাখ। আমি জানি আমার এই লাক্সারি লাইফটা না তোদের কারোর সহ্য হচ্ছে না, তাই তোরা আমাকে এরকম বলছিস। এজন্যই তো আমি তোদের সাথে বেশি কথা বলতে চাই না। এবার শোন, এভাবে বারবার ফোন করি না আমাকে বিরক্ত করবি না, আর আমি গ্রামে যেতেও চাই না। কিন্তু দিদি, তুই তো আমার পুরো কথাটা শুনলি না। আগামী 13 তারিখে মেঘা যখন এরকম বলছিল ঠিক তখনই ফোন কেটে যায় এবং সুইচ অফ হয়ে যায়। মেঘা মনে মনে বলে, এ বাবা, ফোনটা কেটে গেল, দিদিকে তো আসল কথাটাই বলা হলো না। এখন তো ওদের কারেন্ট নেই, কি হবে কে জানে। এদিকে সাথী রাতে ঘুমাতে যায় এবং তার মাথায় তার বোনের কথাগুলো ঘুরপাক খেতে থাকে। মেঘাটা না শুধু শুধু আমাকে ভয় দেখিয়ে দিল। ও জানে আমি শার্ক, কুমির এগুলোকে কত ভয় পাই। আগে যখন বইয়ে ছবি দেখতাম তখনই কত ভয় লাগতো। এতদিন এখানে আছি কিন্তু মাথায় কখনো এইসব বিষয় আসেনি। এখন যদি সত্যি সত্যি এরকম কিছু হয়, ওরে বাবা, আমার তো খুবই ভয় করছে। সাথী সমুদ্রের ধারে তাদের টেবিল চেয়ারে বসে বসে চা খাচ্ছিল। এমন সময় হঠাৎ একটা বড় কুমির সমুদ্রের মাঝে ভাসতে দেখা যায়। সাথী সেদিকে ভালো করে লক্ষ্য করে, কিন্তু কুমির ধীরে ধীরে তার কাছে এসে উপস্থিত হয়। হঠাৎ করে তার চোখ কুমিরের উপরে যায়
এবং সে ভয় পেয়ে পড়িমড়ি করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তাড়াহুড়োতে তার পা পিছলে যায় এবং সে পড়ে যায়। এমন সময় কুমির তার কাছে এসে পড়ে এবং সে চিৎকার করে ওঠে, আমাকে বাঁচাও, আমাকে কুমির মেরে ফেললো, বাঁচাও, বাঁচাও, কে আছো? কুমির, কুমির বাঁচাও। মা, মাহি, কোথায় তোমরা? তাড়াতাড়ি আমাকে বাঁচাও। বৌদি, বৌদি কি হয়েছে? তুমি ভয় পাচ্ছ কেন? ও বৌদি, ওঠো। দেখো কুমির, কুমির। কোনো কুমির টুমির নেই বৌদি, তুমি স্বপ্ন দেখছিলে। উঠে পড়ো, উঠে দেখো এখানে কিচ্ছু নেই। সাথী ঘুম থেকে উঠে চুপচাপ বিছানায় বসে পড়ে। এরপর থেকে তার মনে এমন ভয় ঢোকে যে সে কিছুতেই স্বস্তি পায় না। সেদিন বিকেল থেকে ঝড় ওঠে, বাইরে বিকট শব্দ হয় এবং সাথী ভয় করতে থাকে। তখন তার ছোটবেলাকার কথা মনে পড়ে। তার বাবা তাকে এবং তার বোনকে ঝড়ের রাতে কিভাবে আগলে বসে থাকতো। সেসব কথা ভাবতে ভাবতে তার চোখে জল চলে আসে। ভোরের বেলা সে সমুদ্রের ধারে হাঁটতে যায়। এমন সময় হঠাৎ একটা কাঁকড়া তার পায়ে আঁকড়ে ধরে। সে চিৎকার করে কাঁকড়াটিকে ছাড়িয়ে নেয় এবং ভয়ের কারণে অজ্ঞান হয়ে যায়। অনেক কষ্টে সৃষ্টি তার জ্ঞান ফেরানো হয়। এরপর থেকে সমুদ্রের জীবন তার আর ভালো লাগে না, কারণ এখানে কারেন্ট চলে গেলে কারেন্ট আসার কোনো সুযোগ নেই। তার উপরে ঝড় বৃষ্টির কারণে বোট চলাচল বন্ধ হয়ে যায়। খাবার দাবারের অসুবিধা, জরুরি সুযোগ সুবিধা কিছুই পাওয়া যায় না। কয়েকদিন পর যখন সাথীর স্বামী দুদিনের ছুটি নিয়ে ফিরে আসে, তখন সাথী তার কাছে খুব কান্নাকাটি করে এবং গ্রামে যাওয়ার বায়না করে। আমি গ্রামে ফিরে যেতে চাই, আমার বাবা বোন এদেরকে আমি দেখতে চাই। আমি অনেক আরামে জীবন কাটিয়েছি, আর কাটাতে চাই না। ওখানে একটা সাধারণ বাড়িতে থেকে আমি আমার সারা জীবন কাটাতে চাই। প্লিজ, প্লিজ তুমি আমার রিকোয়েস্টটা শোনো। সাথী এভাবে কান্নাকাটি করে এবং তার স্বামী তার কথা শুনে তাকে গ্রামে নিয়ে যায়। গ্রামে গিয়ে সাথী দেখে তার বোনের বিদায় হচ্ছে, অর্থাৎ সেদিন তার বোন এই জন্যই তাকে ফোন করেছিল এবং ফোন কেটে যাওয়ার কারণে সাথী সে কথা শুনতে পায় না। সাথী মনে মনে খুবই অনুতপ্ত হয় এবং তারপর তারা গ্রামে একটি সুন্দর বাড়ি দেখে সাথীকে রেখে আসে। কদিনের মধ্যে সাথীর শাশুড়ি এবং ননদও সেখানে ফিরে আসে। তারপর তারা একসাথে মিলে থাকা শুরু করে এবং মাঝে মধ্যে ইচ্ছে হলে তারা তাদের সমুদ্রের বাড়িতে ঘুরতে যেত। রুমানা তার স্বামী মোহন, শাশুড়ি মা পূর্ণিমা দেবী ও এক ননদ অনুরাধাকে নিয়ে বাস করত। মোহন একটি ফ্যাক্টরিতে অল্প বেতনে কাজ করত। মূল্য বৃদ্ধির সময় অল্প টাকায় তাদের পরিবারে আর্থিক সংকট থাকার কথা ছিল, কিন্তু মোহনের অক্লান্ত পরিশ্রম ও রুমানার বুদ্ধিমত্তা সেটা কখনোই হতে দিত না। এই যে মোহন, শুনছো? বেশি দামি চাল আনার কোনোই প্রয়োজন নেই। তুমি মোটামুটি করে সব বাজারগুলো আনার চেষ্টা করবে, তাহলে আমাদের এই মাসটা ভালোভাবেই চলে যাবে। হ্যাঁ, কিন্তু অনুরাধার জন্য ম্যাগি আনতে ভুলিস না। ও ম্যাগি ছাড়া কিছুই খেতে পছন্দ করে না। ওর একদিন ভাত না হলেও চলবে, কিন্তু ম্যাগি দিতেই হবে। হ্যাঁ মা, আমি সেটা জানি। আর আমার তো মাঝে মাঝে মনে হয় শুধু ওর জন্যই বাড়িতে ম্যাগির ফ্যাক্টরি খুলি, তাহলে আমার খরচও কম হতো। দেখেছো তো বৌদি দাদা কেমন করে বলছে। যাও তো, আমি আজ থেকে আর ম্যাগি খাবো না, যেখানে আমার ম্যাগি খাওয়া নিয়ে এত সমস্যা হচ্ছে। এভাবেই বলে অনুরাধা তখন মন খারাপ করে নেয়। তাকে এরকম অবস্থায় দেখে রুমানা বলে, ওহ মোহন, তুমিও না ইয়ার্কি করার জায়গা পাও না। তুমি জানো যে আমাদের অনু আমাদের বাড়ির একমাত্র মেয়ে, আর ও একটু জেদি, তার সত্ত্বেও তুমি এরকম করে বলো। আরে রুমানা, তুমি এভাবে বলছো কেন? তুমি তো আমাদের সংসারের অবস্থা জানোই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি আর কখনোই ওকে এরকম বলবো না। আর আমি আজ গিয়েই 1 বস্তা ম্যাগি কিনে নিয়ে আসবো। হে ঈশ্বর, এবার আমি এদের কিভাবে বোঝাবো? না, আমাকেই কিছু একটা করতে হবে, যাতে করে মোহনেরও খরচ কম হয় আর অনুরও কোনো সমস্যা না হয়। এই ওসব বাদ দাও আর তাড়াতাড়ি আমায় খেতে দাও। আমায় এখনই কাজে যেতে হবে। ফ্যাক্টরিতে একটি নতুন মেশিন এসেছে, তাই আমাদের লেবারদেরকে তাড়াতাড়ি যেতে বলেছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আমারও খাবার রেডি হয়ে গিয়েছে, তোমাকে খেতে দিয়ে আমিও বাজারে যাব। এই বলে রুমানা মোহনকে খাবার খেতে দেয়। খাওয়া শেষে মোহন কাজে চলে যায়। এদিকে রুমানাও বাজার করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যায় ও রুমানা শেষে বাজারে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে রুমানা একটি দোকানকে ঘিরে বেশ কিছুটা ভিড় হয়েছে লক্ষ্য করে। তখন রুমানা সেই দোকানের সামনে যায় ও বলে, আচ্ছা দিদি, এখানে কি বিক্রি হচ্ছে যে এত ভিড় হয়েছে?
এরা কি কোনো কিছু সেল দিচ্ছে নাকি? না না, এরা সেল দিতে যাবে কেন? মানুষকে বোকা বানাচ্ছে। ওই দেখোনি 5 টাকার ম্যাগি পাওয়া যায়, ওটাকে রান্না করে ম্যাগি স্যুপ বানাচ্ছে আর লোককে 20 টাকা প্লেটে বিক্রি করছে। তাই নাকি? ম্যাগি স্যুপ? আমি তো এরকম নাম প্রথমবার শুনলাম। আরে হ্যাঁ, সেটা আমিও প্রথমে শুনেছি, কিন্তু কি করব বলো, এখন তো ম্যাগি শেক, ম্যাগি বিরিয়ানি, ম্যাগি পকোড়া তথা ম্যাগি সব কিছুই পাওয়া যায়, আর খেলেও কম খরচে পেট ভরে যায়। মহিলাটি এভাবেই ম্যাগির বিষয়ে বলতে থাকে, যেটা শুনে রুমানার মাথায় একটি বুদ্ধি আসে। ও সে মনে মনে ভাবে, তাহলে তো বেশ ভালোই হবে, আমি বরং ম্যাগি স্যুপ তৈরি করা শিখে নিই। তাহলে 1 প্যাকেট ম্যাগি দিয়ে অনেকটাই স্যুপ বানানো যাবে, আর অনুরাধার ম্যাগি খরচও কমবে। কি হলো দিদি, আপনি আবার চুপ করে গেলেন কেন? এখন ম্যাগির স্যুপের কথা শুনে আপনারও জিভে জল এলো নাকি? আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়, আমি অন্য কিছু ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে দিদি, আমি আসছি। এই বলে রুমানা সেখান থেকে চলে যায় ও সে তার প্রয়োজনীয় বাজার করতে থাকে। ইতিমধ্যে রুমানা দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাগি স্যুপ তৈরি করা দেখে নিয়েছিল, তাই সে সেদিনই বাড়িতে গিয়ে ম্যাগি স্যুপ তৈরি করে, যেটা খেয়ে অনুরাধা বলে, ওহ বৌদি, তুমি সত্যি খুব দারুণ জিনিস বানিয়েছো। আমি তো আজ থেকে তোমার হাতে তৈরি ম্যাগি স্যুপই খাবো। হ্যাঁ রুমানা, অনু ঠিকই বলেছে, আমারও ম্যাগি স্যুপ খেতে খুবই ভালো লেগেছে। তুমি বরং আজ আমার টিফিন বক্সে ম্যাগি স্যুপই দিয়ে দাও, আমি কাজে গিয়ে দুপুরে ম্যাগি স্যুপই খাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের দুজনকেই ম্যাগি স্যুপ বানিয়ে দিচ্ছি। এটা তৈরি করতে বেশি খরচও হয় না, বুঝেছো? এই বলে রুমানা সত্যি সত্যি তাদেরকে সুস্বাদু ম্যাগি স্যুপ বানিয়ে দেয়, যেটা পেয়ে মোহন সেদিন খুবই খুশি হয়েছিল। কিন্তু তার খুশি বেশিক্ষণ স্থায়ী ছিল না, কারণ সে যখন ফ্যাক্টরিতে কাজ করছিল তখন ভুল করে তার হাত মেশিনের মধ্যে ঢুকে যায়। সে কোনো মতেই তার হাত বের করতে পারে না ও শেষে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর মোহনকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার তার হাতে ব্যান্ডেজ করে দেয় ও চিকিৎসার জন্য অনেক টাকা খরচের কথা জানায়। তখন, ডাক্তারবাবু, আপনি প্লিজ আমার স্বামীকে বাঁচান, মোহন ছাড়া আমাদের পরিবারে রোজগার করার আর কেউই নেই। হ্যাঁ, সে সবই বুঝেছি, কিন্তু টাকা না দিলে আপনার স্বামীর চিকিৎসা করাতে পারবো না। আর যদিও জানেন এটা প্রাইভেট নার্সিং হোম, এখানে ফ্রিতে কিছুই হয় না। ডাক্তারবাবু, আপনি এখন এভাবে বললে আমরা কি করব? আমাদের কাছে কোনোই টাকা নেই, তাহলে কি আমার স্বামী চিকিৎসার অভাবে মারা যাবে? আরে সেটা আপনি আমায় বলছেন কেন? ও যেখানে কাজ করতো সেখানে গিয়ে বলুন। আর এমনিতেও কোম্পানিতে কাজ করতে করতে কিছু হলে সেটার দায়িত্ব কোম্পানি নিয়ে নেয়। ডাক্তারবাবুর কথা শুনে রুমানা মোহনের ফ্যাক্টরিতে যায় ও সেখানে গিয়ে মোহনের ব্যাপারে বলে। সবকিছু শুনে কোম্পানির মালিক অবিনাশবাবু বলে, দেখুন, আমি 20,000 টাকার বেশি দিতে পারবো না। এরপর যা খরচ হয় আপনি বুঝে নেবেন। আমার যতটুকু করার ছিল আমি ততটুকুই করছি। এই বলে অবিনাশবাবু হাতে 20,000 টাকা দিয়ে রুমানাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর রুমানা কিভাবে মোহনের চিকিৎসা করবে ও কিভাবে সংসার চালাবে কিছুই ভেবে পাচ্ছিল না। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। টাকার অভাবে শেষ পর্যন্ত মোহনকেও হসপিটাল থেকে পাঠিয়ে দেয়। এমনই একদিন মোহন রুমানাকে চিন্তায় থাকতে দেখে বলে, দেখো রুমানা, তুমি এ নিয়ে বেশি চিন্তা করো না, দেখবে ঈশ্বর আমাদের সব কিছুই ঠিক করে দেবেন। হ্যাঁ মোহন, আমি জানি, কিন্তু এখন আমরা না খেয়ে কি মারা যাব? বাড়িতে খাবার কিছুই নেই, কয়েক প্যাকেট ম্যাগি পড়ে আছে, তাও আবার অনুরাধা খেলে শেষ হয়ে যাবে। তারা যখন কথাবার্তা বলছিল তখন অনুরাধা সেখানে আসে ও সে বলে, না বৌদি, তোমাকে আজ আমার জন্য ম্যাগি স্যুপ বানাতে হবে না। আজ তুমি ম্যাগি স্যুপ বানিয়ে বাজারে বিক্রি করে আসো, তাহলে দেখবে একটু হলেও আমাদের হাতে টাকা আসবে। হ্যাঁ বৌমা, অনু ঠিকই বলেছে, এখন এটা করা ছাড়া আমাদের আর অন্য কোনো উপায়ও নেই। তুমি বরং এটাই করো, আর এমনিতেও তোমার হাতের ম্যাগি স্যুপ খুবই সুস্বাদু হয়, তুমি দেখবে লোকে নিশ্চয়ই তোমার ম্যাগি স্যুপ পছন্দ করবে। সেদিন তাদের বাড়ির সকলেরই একই মত ছিল, তাই সকলের কথা শুনে শেষে রুমানাও রাজি হয়ে যায়। এরপর সে একটা ঠেলা ভাড়ায় নেয় ও তাতে করে ম্যাগি স্যুপ বিক্রি করতে থাকে। এই যে দিদি, দাদাবাবু, ম্যাগি স্যুপ খেয়ে যান, একেবারেই কম দামে আপনাদের মন পছন্দের ম্যাগি দিয়ে তৈরি ম্যাগি স্যুপ খেয়ে যান। হ্যাঁ হ্যাঁ দিন, আমার ম্যাগি খেতে খুবই ভালো লাগে।
এখন আপনি স্যুপ কেন, ম্যাগি দিয়ে যাই বানিয়ে দেবেন তাই খেয়ে নেব। হ্যাঁ, খেয়ে যান। আর আমি কথা দিচ্ছি, এটা খাওয়ার পর আপনাকে আবারও আমার কাছে আসতে হবে। এভাবেই সেদিন রুমানা তার খরিদ্দারদের সঙ্গে কথাবার্তা বলতে থাকে। খরিদ্দারগুলির তার ম্যাগি স্যুপ ও তার কথাবার্তা খুবই ভালো লাগে, তাই তারা প্রতিদিন রুমানার দোকানে আসতে থাকে। এতে করে রুমানার বেচা বিক্রিও বেড়ে যায়, যার ফলে রুমানার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে ও সে কয়েকদিনের মধ্যেই একটি ম্যাগি স্যুপের দোকান খুলে ফেলে। এখন রুমানার আর কোনোই চিন্তা ছিল না। সে যে টাকায় ইনকাম করত তাতে করে মোহনের চিকিৎসা ও তাদের সংসার ভালোভাবেই চলে যেত। এদিকে চিকিৎসা করানোর ফলে মোহন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। মোহন সুস্থ হয়ে যাওয়ার পর তাকে আর কাজে যেতে হতো না। সে এখন রুমানার সঙ্গেই তার কাজে সাহায্য করত, যার ফলে রুমানাও খুব খুশি ছিল। আর এভাবেই তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে।